আসসালামু আলাইকুম। সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই অভিনন্দন। গত ক্লাসে আমরা মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের মিশ্রণের পিএইচ নির্ণয় দেখিয়েছিলাম। আজকে আমি 3টি উদ্দীপক তোমাদের জন্য তৈরি করেছি। এই উদ্দীপকগুলো অবশ্যই তোমরা বাসায় চেষ্টা করবে। প্রথমত, যখন অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হবে না তখন পিএইচ কত হবে। দ্বিতীয়ত, এই পাত্র এবং এই পাত্র যদি মিশ্রিত করা হয় 20 ml অ্যাসিটিক অ্যাসিড 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড উভয়ের ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে মিশ্রণের পিএইচ কত হবে? 20 ml অ্যাসিটিক অ্যাসিড 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে ওই মিশ্রণের পিএইচ কত হবে? উভয়ের ঘনমাত্রা সমান। 20 ml অ্যাসিটিক অ্যাসিড এবং 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড উভয়ের ঘনমাত্রা সমান, মিশ্রিত করলে ওই মিশ্রণের পিএইচ কত হবে? আমি একটু বলে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে যখন ক্ষার যোগ করা হবে না তখন ওয়াসওয়ার্টের লঘুকরণ সূত্র ব্যবহার করে করতে হবে। আর যখন এটার সাথে এটা মিশ্রিত করা হবে বাফার সমীকরণ, অম্লীয় বাফারের সমীকরণ ব্যবহার করে করতে হবে। যখন সম আয়তন এবং সমান ঘনমাত্রা তখন সম্পূর্ণ লবণ হয়ে যাবে, ওই লবণের আদ্র বিশ্লেষণ হবে, সেই সূত্র দিয়ে করতে হবে। pH = 7 plus half of pK plus half of log C। তাহলে এখানে বের করতে হবে শুধু C, ওই লবণের ঘনমাত্রা কত এটা বের করে নিয়ে এখানে বসালেই হয়ে যাবে। তৃতীয়ত, এটা মিশ্রিত করলে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল সেটা বের করে তীব্র অ্যাসিডের যেভাবে পিএইচ নির্ণয় করা হয়েছিল তোমরা এইভাবে করবে। আজকে আমরা দেখাবো এদের টাইট্রেশনের লেখচিত্র কেমন হয়। টাইট্রেশনের ক্ষেত্রে আমরা যদি প্রথম দিকে বলি, যেমন আমি এখানে যদি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে থাকি CH3COOH আর এখানে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি বলতে পারি যখন এই টাইট্রেশনের ক্ষেত্রে আমরা ফেনফথ্যালিনকে নির্দেশক হিসেবে ব্যবহার করলাম। ইহা একটি ক্ষারীয় নির্দেশক, তোমরা জানো। এবার শুরুতে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব না, অর্থাৎ শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড থাকবে, তাহলে তার পিএইচ আমরা যদি একটা পিএইচ মিটারের সাথে কানেকশন দিই তাহলে পিএইচ এখানে দেখাবে। যদি কোনো ক্ষার যোগ করা না হয় তাহলে পিএইচ দেখাবে 3 এর কাছাকাছি। যখন ধীরে ধীরে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হবে তখন এই পিএইচ বৃদ্ধি পেতে থাকবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই চেঞ্জটা কয়েক ধরনের চেঞ্জ হবে পিএইচ এর। তাহলে কেমন চেঞ্জ গুলো হবে আমি একটু দেখাচ্ছি। সেটা হলো, প্রথমে হবে শার্প চেঞ্জ, শার্প চেঞ্জ। দ্বিতীয় হবে গ্রাজুয়াল চেঞ্জ। আবার শার্প চেঞ্জ, তারপরে ড্রামাটিক্যাল চেঞ্জ। এরপরে স্লোলি চেঞ্জ হবে। স্লোলি চেঞ্জ। তাহলে প্রথমে শার্প চেঞ্জ, এটা একটু বুঝো শার্প চেঞ্জটা কখন কিভাবে হবে। যখন কোনো ক্ষার যোগ করা হয়নি তখন পিএইচ থাকবে 3 এর কাছাকাছি। যখন আমি স্টার্ট করব, স্টার্টিং হবে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে দিতে থাকবো, অর্থাৎ 1 ml 2 ml দিব, তখন এই পিএইচ এর পরিবর্তনটা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষার যোগে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ যদি লক্ষ্য করা যায় সেই চেঞ্জটাকে বলা হবে শার্প চেঞ্জ। অতঃপর আরো যখন যোগ করতে থাকবো একটা নির্দিষ্ট সীমায় গিয়ে তখন পরিবর্তন হবে ধীরে ধীরে, গ্রাজুয়াল চেঞ্জ হবে। এরপরে আবার শার্প চেঞ্জ হবে, এরপরে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমাদের প্রশমন বিন্দু বা নিউট্রালাইজেশন পয়েন্ট। এরপরে আবার স্লোলি হবে। তাহলে যখন 20 ml অ্যাসিডের মধ্যে 1 ml 2 ml 3 ml এভাবে দিব তখন শার্প চেঞ্জ হবে। এরপর একটা নির্দিষ্ট সময় পরে যে গ্রাজুয়াল চেঞ্জ হবে, সেই গ্রাজুয়াল চেঞ্জ হতে হতে আবার যখন এই 20 ml এর কাছাকাছি হয়ে যাবে তখন আবার শার্প চেঞ্জ। 20 ml এর যে ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে যাবে। এরপরে যখন আবার যোগ করব
ওই দ্রবণের মধ্যে অ্যাক্সেস হতে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাক্সেস হলে তখন স্লোলি আবার বাড়তে থাকবে। এবার এই চেঞ্জগুলোকে যদি আমি একটা লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা আরো সুন্দর হবে, স্পষ্ট তোমরা বুঝতে পারবে। ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করছি, আমি এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে যখন কোন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়নি তখন পিএইচ থাকবে 1 2 3 এর কাছাকাছি। তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, যখন কোন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়নি তখন 3 এর কাছাকাছি, যখন যোগ করা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তাহলে ধীরে ধীরে পিএইচ বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেয়ে এই যে হঠাৎ এরকম এই পিএইচ বিন্দুটা হবে গ্রেটার দেন 7। এখন প্রশ্ন হলো, আমি বলছি যে প্রথম দিকে শার্প চেঞ্জ হবে, কেন শার্প চেঞ্জ হবে, দ্বিতীয়ত কেন গ্রাজুয়াল চেঞ্জ হলো, আবার কেন শার্প চেঞ্জ, এবং কেন গ্রাজুয়াল ড্রামাটিক্যাল চেঞ্জ, কেন স্লোলি চেঞ্জ, এই চেঞ্জগুলো কেন হচ্ছে সেটার উত্তর আমি বুঝি। প্রথম দিকে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে যোগ করতে শুরু করলাম তখন শার্প চেঞ্জ হবে, কারণ হলো এখান থেকে ক্ষারক যোগ করলে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হবে, এই লবণ এবং মৃদু অ্যাসিড, তাহলে মৃদু অ্যাসিড অ্যাক্সেস থাকবে এখানে, মৃদু অ্যাসিড এবং তার লবণ এটা হয়ে যাবে বাফার দ্রবণ। বাফার দ্রবণ এখানে নিম্নমানের বাফার, এই জন্য চেঞ্জটা লক্ষ্য করা যায়। যখন আরো যোগ করতে থাকবো তখন ওই লবণ এবং অ্যাসিড এর অনুপাত যখন উত্তম বাফারের সীমায় যাবে তখন তেমন বেশি পরিবর্তন হবে না, এটাকেই বলা হচ্ছে গ্রাজুয়াল চেঞ্জ, তার মানে উত্তম বাফার দ্রবণ হবে। তাহলে উত্তম বাফারের একটা সীমা আছে, সেটা যখন অতিক্রম করবে, সেটা অতিক্রম করার পরে এখানে প্রশমন বিন্দুর কাছাকাছি চলে গেলে আবার সেটা হবে শার্প চেঞ্জ। সেই শার্প চেঞ্জ হওয়ার পরে আবার যদি যোগ করি তখন এই যে প্রায় ইকুয়াল ইকুয়াল যখন হয়ে যাবে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ হবে, এটাই হলো আমাদের প্রশমন বিন্দু। অতঃপর টোটাল ক্ষার অ্যাসিড শেষ, এরপরে যদি আরো ক্ষার যোগ করা হয় তখন সামগ্রিক দ্রবণটা ক্ষারীয়, ওই ক্ষারের মধ্যে আরো ক্ষার যোগ করা হচ্ছে, তার মানে হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়বে, ধীরে ধীরে আবার পিএইচ বৃদ্ধি পেতে থাকবে, এটা হলো স্লোলি চেঞ্জ। এখন এখানে এই চিত্রটাকে যদি আমি আবার বা এটাকে যদি আমি আবার বিপরীত ভাবে চিন্তা করি তাহলে এখানে আরেকটা চেঞ্জ দেখানো যাবে। এবার আমি মনে করি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এবার আমি পিএইচ বনাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিব না, নিব ভলিউম অফ অ্যাসিটিক অ্যাসিড, কারণ এবার আমি টাইট্রেশন করছি অ্যাসিটিক অ্যাসিড দ্বারা। তাহলে এখন যদি আমি স্টার্ট করি যে এখান থেকে কোনো অ্যাসিড যোগ করা হয়নি তাহলে এটা তীব্র ক্ষার, এর পিএইচ থাকবে অনেক বেশি, তাহলে ম্যাক্সিমাম পিএইচ থাকবে 13 14 এর কাছাকাছি, তাহলে এখান থেকে স্টার্ট হবে। যদি ধীরে ধীরে এটা অ্যাসিড যোগ করতে শুরু করি তাহলে পিএইচ ধীরে ধীরে কমবে, হঠাৎ করে কমবে পরে। এবার এখানেও অ্যাড পয়েন্ট পাওয়া যাবে গ্রেটার দেন 7। এখন আমি যদি শুরু থেকে আবার বলি যে যখন কোনো অ্যাসিড যোগ করা হয়নি, শুধুমাত্র ক্ষারের পিএইচ বেশি ছিল, ধীরে ধীরে অ্যাসিড যোগ করা শুরু করলাম তাহলে লবণ হবে, লবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকবে, তাহলে তীব্র ক্ষার এবং লবণ এটা বাফার দ্রবণ হবে না। এর আগে বাফার দ্রবণ হয়েছিল, এবার তাহলে বাফার দ্রবণ হচ্ছে না, তাহলে ধীরে ধীরে যোগ করতে থাকবো, এক সময় ইকুয়াল ইকুয়াল হবে, তাহলে টোটালটাই প্রশমিত হয়ে যাবে। টোটালটা প্রশমিত হয়ে যাওয়ার পর মানে এখানে আমরা প্রশমন বিন্দু পাবো, প্রশমন বিন্দুর পরে যদি অতিরিক্ত আমি আবার যোগ করি অ্যাসিড, তাহলে অতিরিক্ত অ্যাসিড এবার ওই লবণ এবং মৃদু অ্যাসিড থাকবে, কোনো ক্ষার নাই, তাহলে মৃদু অ্যাসিড এবং লবণ সেটা হবে বাফার দ্রবণ, তার মানে শেষের দিকে যে আবার বাফার দ্রবণ হবে। এই টাইট্রেশনের শুরুতেই আমার এখানে বাফার দ্রবণ ছিল, আর এখানে এই শেষের দিকে এসে বাফার দ্রবণ। এই হলো দুইটি লেখচিত্রের মধ্যে পার্থক্য। তাহলে অঙ্ক যখন আমরা সমাধান করব, এখন এটা যদি যেহেতু আমি এইভাবে উল্টিয়ে দিলাম, এবার যদি আমি বলি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার
তাহলে তার মধ্যে দেওয়া হলো 10 ml অ্যাসিড। তাহলে এই দুইটা দ্রবণ মিশ্রিত করলে pH কত হবে? তখন এই ক্ষেত্রে বাফার দ্রবণের সমীকরণ ব্যবহার করা যাবে না। কেন? আমি এই মিশ্রণের মধ্যে এটা যোগ করলাম, তাহলে অতিরিক্ত ক্ষার থেকে যাবে। অতিরিক্ত যদি ক্ষার থাকে তাহলে এই ক্ষারটা তীব্র ক্ষার, তীব্র ক্ষারের pH কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি। কিন্তু এখানে যখন এটা যোগ করেছিলাম এটার পরিমাণ বেশি ছিল, এইজন্য লবণ এবং মৃদু অ্যাসিড বাফার দ্রবণ, তাহলে এটার সমাধান আর এটার সমাধান অনুরূপ হবে না, বরং এটার যে সমাধান ছিল এটার একই সমাধান। আর যদি আবার সমান সমান নেই তাহলে এটার অনুরূপ হবে। আবার যদি এই ক্ষেত্রে ওইটার মতো করতে চাই তাহলে অ্যাসিড বেশি দিতে হবে, ক্ষার এখানে কম দিতে হবে। এটা যেমন এখানে ক্ষার বেশি দিলাম, উল্টা দিতে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিন্দু 7 এর উপরে হয় কেন? আমরা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে এই প্রশমন বিন্দু দেখেছিলাম =7। কারণ প্রশ্ন হলো যেহেতু আমরা এখানে অ্যাসিডকে ক্ষার দ্বারা প্রশমিত করে ফেলি, তাহলে প্রশমন বিন্দু তো 7ই হওয়ার কথা। যেহেতু অ্যাসিড সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যায়, CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি একটু লক্ষ্য করি বিষয়টা, যে এখানে অ্যাসিড ছিল, এখান থেকে আমি ক্ষার যোগ করতেছি, তাহলে ক্ষার যোগ করার সাথে সাথে এখানে বিক্রিয়া করে লবণ হয়ে যাবে আর পানি হবে। তাহলে এক সময় সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয়ে সম্পূর্ণ লবণ হয়ে যাবে। তাহলে যে বিন্দুতে সম্পূর্ণ লবণ এবং পানি হয়ে গেল সেই বিন্দুতে pH তো 7ই হওয়ার কথা, কারণ সম্পূর্ণ প্রশমিত হয়ে যাচ্ছে। এর আগে আমরা তাই দেখেছিলাম, কিন্তু এখানে 7 এর উপরে হচ্ছে। এটার ব্যাখ্যা কি? এটা প্রশ্ন আসে যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিন্দু 7 অপেক্ষা বেশি হয় কেন? এক্স্যাক্টলি যদি আমরা বলি সেটা এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে 8.72 এত হয়। কেন হয়, বেশি হয় কেন? এটার এক্সপ্লেনেশন। এটার এক্সপ্লেনেশন দিতে হলে আমাদের বিক্রিয়াটা দেখাতে হবে। যদি বিক্রিয়াটা দেখাই তাহলে অ্যাসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা এই অ্যাসিডটাকে মৃদু অ্যাসিড হিসেবে জানি। যখন আলাদাভাবে pH নির্ণয় করা হয় তখন ওয়াসওয়ার্ল্ডের লৌহকরণ সূত্র দিয়ে, অর্থাৎ বিয়োজন মাত্রা অতি অল্প ধরে করা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন এই ক্ষারের সাথে বিক্রিয়া যায় তখন সে আর মৃদু অ্যাসিড থাকে না, সে আচরণ করে তীব্র অ্যাসিডের ন্যায়। কেন? এটার 1 মোলকে প্রশমিত করতে এটার 1 মোলই লাগে, তখন 1 মোল লবণ উৎপন্ন হয়। তাহলে এর 0.1 মোলার ঘনমাত্রা যদি 20 ml নেওয়া হয় তাহলে এটাকে প্রশমিত করতে এটার 0.1 মোলার 20 ml লাগবে। তাহলে এতে কি বোঝাচ্ছে এর শক্তি আর এর শক্তি সমান, তার মানে এটার 1 মোলকে প্রশমিত করতে এটার 1 মোলই লাগে। এই ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং। এবার আমরা দেখি তাহলে প্রশমন বিন্দুতে যে কেন pH 7 হচ্ছে না, তার কারণ হলো প্রশমিত হওয়া মানে হলো সমতুল্য পরিমাণ অ্যাসিড সমতুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে। সমতুল্য বলতে যেমন এটার সমতুল্য হলো এটা 1 মোলের সমতুল্য 1 মোল। আয়তন যদি ঘনমাত্রা সমান থাকে তখন সমান আয়তন লাগবে, আর যদি ঘনমাত্রা অসমান থাকে তখন দুইটার গুণফল সমান হবে। এটাই হলো সমতুল্য। তাহলে সমতুল্য অ্যাসিড সমতুল্য ক্ষার বিক্রিয়া করে সম্পূর্ণ লবণ হবে। যেমন আমি এই কন্ডিশনের ক্ষেত্রে বলতে পারি যে যখন নিউট্রাল বিন্দুতে পৌঁছে তাহলে এটা এটা গুণ করলে যে মোলটা হয় বা এই দুইটা গুণ করলে যে মোল হবে সেই মোলটা হলো 0.002 মোল, 0.002 মোল। এই কন্ডিশনের ক্ষেত্রে এটা লিটারে নিয়ে গুণ করলাম, এটাও লিটারে নিয়ে গুণ করলাম, এই যে মোলে পরিণত হয়ে গেল। 1 মোলের সাথে যেহেতু এটার 1 মোল বিক্রিয়া করে 1 মোল লবণ পানি, 1 মোল লবণ আর 1 মোল পানি হয়, ঠিক তেমনি এত মোল অ্যাসিড এত মোল ক্ষার বিক্রিয়া করে সম্পূর্ণভাবে এত মোল লবণ উৎপন্ন করবে। তাহলে এদের জিরো হয়ে গেল। এই লবণ উৎপন্ন হয়ে যাওয়ার পর এই লবণ আবার নতুন করে আদ্র বিশ্লেষিত হয়। এই জন্যই এর pH-টা 7 হয় না। কারণ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে দেখেছিলাম সোডিয়াম ক্লোরাইড আর পানি, সোডিয়াম ক্লোরাইড আর আদ্র বিশ্লেষিত হয়নি, কিন্তু এখানে সোডিয়াম অ্যাসিডেট আদ্র বিশ্লেষিত হবে।
এর আত্মবিশ্লেষণ বিক্রিয়া যদি আমি দেখাই COONN প্লাস পানি, তাহলে এই অ্যাসিটেট আয়ন আর সোডিয়াম আয়ন, এখান থেকে এই অ্যাসিটেট আয়ন হলো অ্যাসিটিক অ্যাসিডের একটি অনুবন্ধী ক্ষারক CH3COOH। এই অ্যাসিডটি হলো মৃদু, এই মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র ক্ষারক, তাহলে এখান থেকে H+ গ্রহণ করার প্রবণতা বেশি, H+ গ্রহণ করে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে। আর এদিকে OH যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম আয়নের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, তাহলে এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে এটা তীব্র আর এটা হলো মৃদু। যখন সমপরিমাণ অ্যাসিড সমপরিমাণ ক্ষার থাকে তখন বিক্রিয়া করে টোটালটাই লবণ হয়, এই লবণ নতুন করে আবার আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়। এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা যেহেতু তীব্র, এটা 100% আয়নিত হয়, এটা যেহেতু মৃদু, এটা আংশিক আয়নিত হয়, তাহলে এর জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যায় ক্ষারীয়। তাহলে যে লবণটা উৎপন্ন হয়েছিল সেই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হলো ক্ষারীয়। আর ক্ষারের pH greater than 7, আমরা জানি ক্ষারের pH greater than 7, তাই প্রশমন বিন্দুতে যখন পৌঁছায় এই লবণ আদ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় প্রকৃতির হয়ে যায়, তাই এর প্রশমন বিন্দু 7 থেকে বেশি হয়। এই হলো বিশ্লেষণ। আমরা যদি এটা নির্ণয় করে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো। এখানে 0.1 মোলার ঘনমাত্রা যখন 20 ml যোগ করা হবে, যে লবণটা উৎপন্ন হবে সেই লবণের ঘনমাত্রা এই যে এত মোল, এই মোলকে আয়তন দ্বারা ভাগ 0.04 লিটার, তাহলে 0.05 মোলার হয়ে যাবে। তাহলে আমরা সূত্র জানি pH = 7 plus half of pK plus half of log C, তাহলে 7 প্লাস এখানে pK হলো 4.74 প্লাস হাফ অফ লগ এই C এর ঘনমাত্রা, আমি লবণের আদি ঘনমাত্রা বের করে ফেললাম 0.05 মোলার, এখান থেকে 8.72 आंसर আসে। তাহলে এই কারণে pH এর মান 7 এর থেকে বেশি হয়। তাহলে আমাদের এখানে এক্সপ্লেনেশন দিতে হবে যে এই লবণ আদ্র বিশ্লেষিত হয় আর এই জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যায় ক্ষারীয়, তাই pH 7 এর উপরে হয়। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক নির্বাচন করো। কেমন নির্দেশক এখানে উপযুক্ত হবে সেই নির্দেশক নির্বাচন করো। তাহলে আমরা এই বিশ্লেষণ থেকেই আবার ব্যাখ্যা দিতে পারি। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার এর বিক্রিয়ায় লবণ এবং পানি গঠিত হয়। সম্পূর্ণ প্রশমন বিন্দুতে এই লবণের আদ্র বিশ্লেষণ ঘটে, উক্ত লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হয় ক্ষারীয়, তাই pH প্রশমন বিন্দুর pH 7 এর থেকে বেশি হয়। তাই এমন নির্দেশক নির্বাচন করতে হবে যে সকল নির্দেশক এর pH 7 এর বেশি বা ক্ষারীয় নির্দেশক। তাহলে এই ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হবে ক্ষারীয় নির্দেশক। ক্ষারীয় নির্দেশকগুলো কি কি, যেমন একটা উদাহরণ হলো ফেনফথ্যালিন। তাহলে এই ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হবে ফেনফথ্যালিন। যে সকল নির্দেশকের pH রেঞ্জ 8 থেকে 10 বা 8 থেকে 10 বা 7 এর উপরে, যে সকল নির্দেশকের pH, ওই নির্দেশকগুলো এই ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক। এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে অনেক সময় এসেছে, নির্দেশক নির্বাচন করো উপযুক্ত নির্দেশক। তাহলে আমরা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা দেখলাম ক্ষারীয় নির্দেশক ব্যবহার করতে। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, যেহেতু এখানে বাফার সলিউশন হয়, এই যে আমরা দেখলাম যে এক সময় বাফার নিম্নমানের বাফার থাকে, পরে উত্তম বাফার হয়, পরে আবার নষ্ট হয়ে যায় বাফার। তাহলে এই যে বাফারের সীমা, সেই বাফার সীমা বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার উল্টায় বলতে পারি তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রেও বাফার হয়। তাহলে যখন বাফার দ্রবণ তৈরি হবে সেই বাফার দ্রবণের সীমা বিশ্লেষণ করো। এখন আমি দেখাচ্ছি বাফার দ্রবণের সীমা। বাফার দ্রবণের pH এর সমীকরণ জানি pK প্লাস log অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। আমরা যখন এখান থেকে ক্ষার যোগ করি লবণ উৎপন্ন হয়, তাহলে এই লবণ এবং
অতিরিক্ত অ্যাসিড থেকে যায়, এই লবণ এবং অ্যাসিডের মিশ্রণটি তখন বাফার দ্রবণ হয়, মৃদু অ্যাসিড এবং তার লবণ। এখন আমরা এই পিএইচ সীমা যদি আমরা পেতে চাই তাহলে এই পিএইচ এর অনুপাত এমন ভাবে নিতে হবে যে যেহেতু এটা 10 ভিত্তিক একটা মান, আমরা এই রেশিওটাকে এমন ভাবে নিতে পারি যে 1:10 অথবা 10:1 রেশিও, এটা অনুপাত। অ্যাসিডের অনুপাত, অ্যাসিড এবং লবণের অনুপাতটা আমরা এই দুইটা অনুপাতের মধ্যে আমরা চিন্তা করতে পারবো। ম্যাক্সিমাম 10, মিনিমাম 1 to 10, যেহেতু 10 ভিত্তিক একটা মান। তাহলে আমি যদি পিকে প্লাস, আমি যদি এখানে 1 to 10 চিন্তা করি তাহলে এটা 10 ইনভার্স, log 10 ইনভার্স মানে -1। আর যদি আমি 10 to 1 চিন্তা করি তাহলে log 10 মানে 1, তাহলে +1, তাহলে +-1। এটাই হলো পিএইচ সীমা। এবার অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে আমি জানি পিকে কত, 4 যেহেতু Ka = 1.8 * 10 ইনভার্স 5, এটা আমার জানা, তাহলে মাইনাস লব নিলে Pk হয়ে যাবে। Pk হলো 4.74 +-1, তার মানে 4.74 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 3.74, আর যদি 1 যোগ করি তাহলে হবে 5.74। তাহলে এটাই হলো সীমা। তাহলে যে কোনো বাফার দ্রবণের সীমা বিশ্লেষণ করার জন্য লবণ এবং অম্লের অনুপাত 1:10 বা 10:1 এর মধ্যে নিতে হবে। যদি আমরা 10:1 বা 1:10 এর মধ্যে চিন্তা করি তখন pH = pK +-1, ইহাই pH সীমা, বাফার দ্রবণের pH সীমা। উদাহরণস্বরূপ অ্যাসিডিক অ্যাসিডের pK এর মান 4.74 +-1, তার মানে এই হলো pH এর সীমা। এবার আমি শুরুতে বলতে পারি যখন এখানে আমরা একটা পিএইচ মিটারের সাথে কানেকশন দিয়েছিলাম, যখন কোনো ক্ষার যোগ করা হয়নি তখন এর পিএইচ ছিল 3 এর কাছাকাছি বা 3, তাহলে এটা এর থেকে দূরে ছিল। যখন এখান থেকে ধীরে ধীরে যোগ করলাম তাহলে বৃদ্ধি পেতে থাকবে, তাহলে 3.1, 3.15 এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এমন এক সময় আসবে যে এই 3.74 এ পৌঁছবে। তাহলে 3.7 এর আগ পর্যন্ত সেটা ছিল নিম্নমানের বাফার, যেটা আমরা এই লেখচিত্রে দেখিয়েছিলাম। এই যে এটা ছিল নিম্নমানের বাফার। যখন বাফার সীমায় আসে তখন স্লোলি চেঞ্জ হয়। 3.74 থেকে 5.74 এই পর্যন্ত, তার মানে আমরা যখন এখান থেকে যোগ করতে করতে এমন একটা রেশিও আসলো যে রেশিওর মধ্যে পিএইচ এর সীমাটা এত, সেটাই হলো আমাদের উত্তম বাফার। আবার যখন এর থেকে বেশি 5.74 কিন্তু 8 এর নিচে, এই সীমাটা আবার হলো শার্প চেঞ্জ। এখানে যেমন শার্প চেঞ্জ, এখানেও শার্প চেঞ্জ, তাহলে এটাও নিম্নমানের বাফার, এটাও নিম্নমানের বাফার, কিন্তু এই এতটুকু রেঞ্জের মধ্যে থাকলে হবে উত্তম বাফার। যখন 8.72 চলে যায় তখন আমরা দেখি যে এটাই হলো আমাদের এই নিউট্রাল পয়েন্ট, 8.72। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে এটা, হাইড্রোজেন ফ্লোরাইড নিলে সেটা হয় 8.18। তাহলে এক এক অ্যাসিডের ক্ষেত্রে এই পয়েন্টটা এক এক রকম হয়, তবে প্রত্যেক ক্ষেত্রেই 7 এর উপরে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার এর টাইট্রেশনের লেখচিত্র কেমন, পিএইচ 7 এর উপরে হয় কেন, বাফার সীমা কিভাবে বিশ্লেষণ করতে হয় এবং কিভাবে পিএইচ নির্ণয় করতে হয়। আল্লাহ হাফেজ।